ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন আমরা করব। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন 1। ঠিক আছে, টু ডাইমেনশনের জন্য আরেকটা এক্সপেকটেশন আমরা করব, যেখানে আরও কিছু এক্সট্রা থাকবে, মানে বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা করতে হবে আরেকটা ক্লাস। ওকে, তারপরে প্রবাবিলিটির আর একটা দুটো ক্লাস লাগবে, তারপরে আমরা স্ট্যাটিস্টিক্স করে নেব। সেটা করলে আমাদের মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে, থিওরি ক্লাস কভার হয়ে যাবে, তারপর থেকে শুধু কোশ্চেন অ্যান্সার করাবো। ওকে, চলো দেখো, তো আমরা শুরু করি এক্সপেকটেশন দিয়ে। দেখো, প্রথমে আমরা যেটা করছি কি, যে যদি আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল থাকে, ঠিক আছে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যদি থাকে এক্স, আর তাহলে এক্স এর কি হবে, প্রত্যেকটা আই পয়েন্টে একটা করে প্রবাবিলিটি দেওয়া থাকবে, দ্যাট ইজ পিআই। তাহলে পিআইটাকে আমরা বলছি পিএমএফ, প্রবাবিলিটি মাস ফাংশন। এবার যদি তুমি এক্স এর উপরে যে কোনো একটা জি ফাংশন কনসিডার করো, তাহলে বেসিক্যালি জি এক্স এর তুমি এক্সপেকটেশন ক্যালকুলেট করতে পারবে। তার ফর্মুলাটা হচ্ছে এটা, যে সামেশন ওভার আই জি এক্স আই ইন্টু পিআই, মানে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু করেসপন্ডিং তার প্রবাবিলিটি, এইভাবে আমরা গুণ করে সাম করে নেব। সেটা হচ্ছে আমার এক্সপেকটেশনের মেন ফর্মুলা। সো যদি আমাকে ইএক্স বের করতে হয়, ইএক্স সেটা কি হবে, সেটা হচ্ছে সামেশন এক্স আই ইন্টু প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু এক্স আই, এইটারই নাম হচ্ছে পিআই। সো এই জিনিসটা হচ্ছে আমার এক্সপেকটেশনের ফর্মুলা। এইবার কেসটা হচ্ছে, যদি এটা ইনফাইনাইট সাম হয়ে যায়, ঠিক আছে, এটা যদি ইনফাইনাইট সাম হয়ে যায় তাহলে কি হবে, তখন আমাদেরকে একটা অ্যাজাম্পশন করতে হবে, যে অ্যাজাম্পশনটা হচ্ছে যে এই সামটা, তখন এটা একটা সিরিজ, তো সিরিজ অফ রিয়েল নাম্বার, তখন এই সামটাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ লাগবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা যদি ইন্টিগ্রেশন ফর্মে থাকে, মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, আর তার যদি পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যদি এফ হয়, তাহলে এইটা ডিফাইন হচ্ছে ইন্টিগ্রেশন, কারণ এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, জিএক্স এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে তার ইন্টিগ্রেশন ফর্মে। তো সেক্ষেত্রে আমাকে এই যে ইন্টিগ্রেশনটা হচ্ছে, এইটাও কিন্তু অ্যাবসলুটলি কনভার্জেন্ট হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো, আমরা কয়েকটা ক্যালকুলেশন তোমাদেরকে কিন্তু করতে হবে। আমি একটা টেবিল দিয়ে দিচ্ছি, সেই টেবিল অনুযায়ী তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করে করে মিলিয়ে নেবে। ঠিক আছে, এই কাজটা কিন্তু সবাইকেই করতে হবে। তো তার কিছু কিছু জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে পারলে খুব ভালো, না রাখতে পারলে একবার অন্তত ট্রাই করে মানে ওটা ক্যালকুলেশনটা করবে, তারপরে ওটা মুখস্থ করবে। ঠিক আছে, তো এক্সপেকটেশন অফ বাইনোমিয়াল, এক্সটা যদি বাইনোমিয়াল ল ফলো করে, তাহলে তার এক্সপেকটেশন এন ইন্টু পি হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে এক্সপেকটেশন অফ পয়সন ডিস্ট্রিবিউশন, সেটা যদি তার মিউ হয় প্যারামিটারটা, তাহলে তার এক্সপেকটেশন মিউই হবে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, এক্সপেকটেশনের মানেটা ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি এই কোশ্চেনের অ্যান্সার করো। কি বলছে দেখো, ফাইন্ড দ্য এক্সপেক্টেড নাম্বার অফ হেডস ইন 150 থ্রোজ উইথ এ ফেয়ার কয়েন। একটা ফেয়ার কয়েনকে তুমি যদি 150 বার থ্রো করো, তাহলে মোটামুটি তুমি কতগুলো হেড পড়বে এটা গেস করতে পারো, তাই না? তাহলে এই গেসটা কত হবে বলো তো? এটা আশা করি তোমরা মুখে মুখে অ্যান্সার করতে পারবে। 150টা কয়েনকে যদি, না, একটা কয়েনকে 150 বার থ্রো করলে 75 বার, 75 কারেক্ট, 75, কারণ এটা হচ্ছে ফেয়ার কয়েন। কয়েনটা যদি ফেয়ার না হতো তাহলে কিন্তু 75 অ্যান্সার আসতো না। যদি দেখা গেল যে হেড পড়ার প্রবাবিলিটি বেশি, তাহলে হেডের সংখ্যাটাও বেশি আসতো। ঠিক আছে, তাহলে এইটার মানে ফর্মুলা হচ্ছে, মানে এটা হচ্ছে এক্সপেকটেশন। বেসিক্যালি এই ভ্যালুটা হচ্ছে কি এক্সপেকটেশন। এটা যেহেতু বাইনোমিয়াল ল ফলো করে,
তাহলে এন এর ভ্যালু এখানে 150 আর প্রবাবিলিটি হচ্ছে হাফ, সেই জন্য এটা হচ্ছে 150 ইন্টু হাফ। ঠিক আছে, তো এইভাবে প্রবাবিলিটির উপর ডিপেন্ড করছে সেটা কতবার করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সপেকটেশনের মানে। ওকে, তো নাও সেকেন্ড কোশ্চেন দেখি। লেট এক্স বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হুজ স্পেকট্রাম মানে হচ্ছে কি কি ভ্যালু নিতে পারে, কনসিস্ট অফ xi, এই ধরনের ভ্যালুগুলো নিচ্ছে -1 হোল টু দি পাওয়ার i প্লাস 1, 3 টু দি পাওয়ার i ডিভাইডেড বাই i, যেখানে i বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তো এই ভ্যালুগুলো ফাংশনটা নিচ্ছে, আর করসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে 2/3 টু দি পাওয়ার i। তাহলে তার এক্সপেকটেশন এক্সিস্ট করবে কি করবে না, আর যদি করে তাহলে তার ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো এইটা আমাদেরকে এখানে টেস্ট করে দেখতে হবে। বাপরে, এটা রান্নার একটা, আচ্ছা যাই হোক, তো আমরা এখানে কি করব, কোশ্চেনটাকে কপি করে তারপরে একটা নতুন পেজে ওটাকে পেস্ট করে দেব। এখানে পেস্ট করার জন্য ওকে, ঠিক আছে, ওকে। তো এইবার আমরা এটার সলিউশন কিভাবে করা যেতে পারে দেখো। তাহলে যেভাবে আমরা বললাম যে তাহলে এক্সপেকটেশনের ডেফিনেশন অনুযায়ী সেটা হওয়া উচিত সামেশন, যেখানে i এর ভ্যালু যেহেতু n, তাহলে এখানে আমরা লিখতে পারি i ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। ওকে, আর এখানে xi, তাহলে xi এর জায়গায় আমরা বসাবো -1 হোল টু দি পাওয়ার i প্লাস 1, 3 টু দি পাওয়ার i ডিভাইডেড বাই i ইন্টু তার প্রবাবিলিটি, সেটা হচ্ছে 2/3 টু দি পাওয়ার i। এখানে 3 টু দি পাওয়ার i ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2/i। তাহলে এই যে সিরিজটা আমরা পেলাম, আচ্ছা এই সিরিজটা দেখে তোমরা বলো এই সিরিজটা কি কনভার্জেন্ট, ইজ দিস মানে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কিনা, ইজ দিস অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, বলো কি মনে হচ্ছে? এটা তোমরা কিন্তু সবাই জানো, এটা কি রিয়েল অ্যানালিসিসের কোশ্চেন, বলো এটা কি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট? কি অ্যান্সার দাও। তোমরা বলছো সব অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, তোমরা সব ভুলে গেছো, রিয়েল অ্যানালিসিস সব ভুলে গেছো তোমরা। এইটা দেখো অ্যাবসলিউটলি মানে কি, এখানে মড নেওয়ার পর কনভার্জেন্ট হচ্ছে কিনা। আচ্ছা এখানে যদি মড নিই তা তো মাইনাস তো থাকবে না, না এটা তো, তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে এইটা। আচ্ছা আমি আয়ের জায়গায় যদি এন বসাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি কনভার্জেন্ট? কনভার্জেন্ট দেখো, এখন বলছো নো, নো, তো তাহলে কি এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট তো হলো না, এটা কনভার্জেন্ট বলতে পারি বাট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয়। ঠিক আছে, সো এখান থেকে আমরা বলতে পারবো যে এক্সপেকটেশন ডাজ নট এক্সিস্ট হবে, কি হবে, ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, যদিও এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারি বাট এটা কিন্তু কনভার্জেন্ট মানে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয়, মানে এক্সপেকটেশন ডাজ নট এক্সিস্ট বাট এর ভ্যালু কিন্তু বেরিয়ে যাবে, সেটা কিন্তু এক্সপেকটেশন নয়, মাথায় রাখবে। তাহলে এক্সপেকটেশন তখনই ডিফাইন্ড যদি সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, এটা কিন্তু আমাদের খুব খুব করে মনে রাখতে হবে। বোঝা গেল? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না হলে আমরা বলবো কি এক্সপেকটেশন এক্সিস্ট করছে না, এটা বলবো। বোঝা গেল? তাহলে দেখো কোশ্চেনটা যেভাবে ছিল
whether expectation exists or not. If it exists, then find the value. তাহলে এখানে দেখছো the in each case the sum of integral or the summation has to be absolutely convergent. ঠিক আছে, তো এইটা মাথায় রাখতে হবে, কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না হলে আমরা বলতে পারবো না এক্সপেকটেশন এক্সিস্ট করছে। কেন এটা দরকার হয় বলো তো? কারণ হচ্ছে যে যদি তুমি কোনো মানে ভেরিয়েবলটাকে চেঞ্জ করো, হ্যাঁ, তখন সমস্যা হয়ে যাবে, নতুন ভেরিয়েবলের এক্সপেকটেশন বের করতে গিয়ে সমস্যা হয়ে যাবে, সেই জন্য এটা লাগে। লাইক তুমি একটা যদি পারমিউটেশন দাও, তুমি জানো যে এখানে কোনো পারমিউটেশন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না হলে কোনো পারমিউটেশন দেওয়া যায় না, হ্যাঁ, তো সেই জিনিসগুলো সমস্যা হয় বলেই ওটা করতে হয়। চলো এবার দেখো নেক্সট কোশ্চেন কি আছে। লেট এক্স বি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল উইথ পিডিএফ 2/x³ এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় আর বাকি জায়গায় 0, সো তোমাকে 1 to infinity ইন্টিগ্রেশনটা নিতে হবে। এইখানে তাহলে আমার কি আসছে দেখো, তো এই ইন্টিগ্রেশনটা কত আসবে তোমরা ইজিলি জানো, এটা আসবে 1 x into 2/x³ dx। তাহলে এটা বেসিক্যালি আসছে আমার 1 to infinity 2/x² dx। আচ্ছা দেখো এখানে 1 থেকে ইনফিনিটি আছে, তোমরা এটা অলরেডি পড়েছো, হ্যাঁ, যখন আমরা কি বলে রিমান ইন্টিগ্রেশনের পরে যে ইন্টিগ্রেশনটা ইমপ্রপার ইন্টিগ্রেশন আমরা পড়িয়েছিলাম রিয়েল অ্যানালিসিসে, ঠিক আছে, সেইখানে এই জিনিসটা আমরা আলোচনা করেছিলাম যে 1 to infinity যদি থাকে তাহলে এক্স এর পাওয়ার নিচে যেটা থাকে এক্স এর পাওয়ার 1 এর থেকে বড় লাগে, তো এখানে 1 এর থেকে বড়ই তো আছে, তাই না, 1 এর থেকে বড়ই আছে, সুতরাং এক্সপেকটেশন এক্স এক্সিস্ট করছে, সুতরাং এইটা এক্সিস্ট করবে এবং এর ভ্যালু ইজিলি তোমরা এখানে ক্যালকুলেট করে বের করতে পারো, এই ভ্যালুটা বের করতে পারো। আচ্ছা এবার যদি এক্সপেকটেশন অফ x² করি তাহলে এখানে x² আসবে, এখানে 2/x চলে আসবে, তখন পাওয়ারটা 1 হয়ে যাবে, তখন আর কনভার্জেন্ট হবে না। সো এখান থেকে আমরা কি বলতে পারি যে ex এক্সিস্ট করছে বাট e of x² does not exist। বোঝা গেল? এটার সলিউশন কি বোঝা গেল? আরেকবার বলুন একটু। কি বলবো বলো, এখানে তুমি e of x² ক্যালকুলেট করলে কি আসবে, 2/x আসবে, আসবে না, x² তখন এখানে বসাবে x² আর এটা তো একই থাকবে, তো 2/x যদি থাকে তাহলে তো ওটা কি কনভার্জেন্ট হবে? রিয়েল অ্যানালিসিসটা একটু দেখতে হবে, বুঝেছো? ইমপ্রপার ইন্টিগ্রেশন এই জায়গাটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ওখানে দেখলে তুমি বুঝতে পারবে যে এটা কনভার্জেন্ট হবে কি হবে না, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে কি হবে না, সেটা আমাকে ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে, তো ওটা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য এক্সপেক্টেড নাম্বার অফ ফেলিওর প্রিসিডিং ফার্স্ট সাকসেস, মানে প্রথম সাকসেসের আগে ফেলিওরের সংখ্যা জানতে চাইছে ইন অ্যান ইনফাইনাইট সিকোয়েন্স অফ বার্নৌলি ট্রায়ালস উইথ প্রবাবিলিটি অফ সাকসেস পি। তাহলে এইটাকে ভালো করে বুঝতে হবে এই কোশ্চেনটা, তবেই তো আমরা অ্যান্সারটা করতে পারবো, রাইট? কেউ কি অ্যান্সার দেওয়ার কথা ভাবছো? বলো। কেউ কিছু বলতে চাও অ্যান্সারের ব্যাপারে? হ্যাঁ বলবে কেউ? তাহলে এখানে র্যান্ডম ভেরিয়েবলটা বুঝতেই পারছো যে নাম্বার অফ ফেলিওর ক্যালকুলেট করছি, ঠিক আছে, x ইকুয়ালস টু নাম্বার অফ ফেলিওর বিফোর ফার্স্ট সাকসেস। তার মানে ভাবো
এখানে তুমি পাস মানে সাকসেস বলতে এই হেড ধরতে পারো, আর ফেলিওর বলতে টি ধরতে পারো, ঠিক আছে? তার মানে এবার বলছো যে প্রথম ফেলিওর কি কত নম্বর এতে হতে পারে, কত নম্বর টসে হতে পারে, ঠিক? তো দেখো, যখন তুমি একটা কয়েনকে টস করবে আইদার হেড হবে অথবা টেল হবে, ঠিক? তো যদি প্রথমেই হেড পড়ে তাহলে সেটা কি হবে এখানে? তাহলে ফার্স্ট ফেলিওরের সংখ্যা কত হবে? যদি হেড পড়ে তাহলে ফার্স্ট ফেলিওরের সংখ্যা কত? বলো। শুধু এইচ পড়লো, তার মানে কি সাকসেস পেয়ে গেলাম, একটা সাকসেস পেয়ে গেলাম, বাট একটা সাকসেসের আগে কতগুলো ফেলিওর হয়েছে? এখানে প্রথমেই যদি হেড পড়ে তাহলে হেডের আগে তো কোনো ফেলিওর হয়নি, তাহলে 0 হয়ে যাবে, ঠিক? তাহলে আমরা এক্স স্টার্ট হচ্ছে 0 থেকে, তাহলে এক্স ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এইভাবে যাবে। তাহলে বলো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0, সেটা মানে কি? প্রবাবিলিটি অফ এইচ 0 মানে কি কোনো ফেলিওর নেই, প্রথমে সাকসেস পেয়ে গেলাম, তার মানে এটা হচ্ছে আমার পি। বোঝা গেল? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 মানে কি? 1 মানে প্রথমে একটা ফেলিওর তারপরেই সাকসেস, ঠিক আছে? এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ প্রথমে টি তারপরে পি এইচ, ঠিক? এটা কি বোঝা গেল? মানে প্রথমে ফেলিওর, একটাই ফেলিওর, তারপরেই কিন্তু সাকসেস, মানে প্রথম সাকসেসের আগে একটা ফেলিওর আছে, তারপরে টি এইচ। বলো বোঝা গেল? বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তাহলে এইটার প্রবাবিলিটি কত হবে? টি মানে হচ্ছে 1 মাইনাস পি ইন্টু পি। তারপরে যদি আমি বলি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, সেটা হবে প্রবাবিলিটি অফ টি। বলো এটা কি হবে? এক্স ইকুয়ালস টু 2 মানে কি? এক্স ইকুয়ালস টু 2 মানে কি? ঠ টিটিএইচ, টিটিএইচ, তার মানে 1 মাইনাস পি এর স্কোয়ার ইন্টু পি। এইভাবে এটা যেতে থাকবে, ঠিক আছে? তো এইভাবে যদি আমি করি প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু কে, তার মানে কে খানা টি থাকবে, তারপরে একটা পি থাকবে, মানে এইরকম থাকবে। তো এটা হয়ে যাবে 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার কে ইন্টু পি। এইভাবে এটা যাবে, এটা চলতে থাকবে, তাই না? তাহলে এখানে এক্সপেকটেশন অফ এক্স সেটা হয়ে যাবে সামেশন, এখানে কে এর ভ্যালু 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 টু ইনফিনিটি। এখানে আমরা লিখবো, এটা লিখবো, সো পি বেসিক্যালি এটা বেরিয়ে যাবে। ও ওয়েট এ সেকেন্ড, এখানে আমাকে কে একটা লিখতে হবে, তাই না? কে ইন্টু এই জিনিসটা, কে ইন্টু এইটা, এটা হচ্ছে প্রবাবিলিটিটা, আর তার কেটা এইটা, ঠিক আছে? তো এইটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড অ্যারিথমেটিকো জিওমেট্রিক সিরিজ, অ্যারিথমেটিকো জিওমেট্রিক সিরিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিরিজ। এটা কিন্তু তোমার এইচএস বলো আর সব জায়গায় এই সিরিজের ভ্যালু কিন্তু পরীক্ষাতে আসে, খুবই আসে। তো এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা হচ্ছে প্রথম কাজ। এবার কে এর ভ্যালু 0 থেকে স্টার্ট হচ্ছে, তার মানে 0তে তো 0ই হবে ভ্যালুটা, তারপরে যদি আমরা 1 বসাই তাহলে এরকম, আচ্ছা 1 মাইনাস পিটাকে আমি কিউ নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে, দেখো কে এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাবে আমার কিউ ইন্টু পি, এটা হয়ে যাবে কিউ ইন্টু পি। তারপরেরটা কি হয়ে যাবে? তারপরেরটা হয়ে যাবে 2 ইন্টু কিউ স্কোয়ার ইন্টু পি। তারপরেরটা হয়ে যাবে 3 ইন্টু কিউ কিউব ইন্টু পি। এইভাবে এটা যেতে থাকবে, তাই না? এইটাকে আমি মনে মনে ধরলাম, এস নাম দিলাম। তাহলে এইটাকে কিভাবে বের করে ক্যালকুলেশন? তাহলে দেখো এখানে আমার কিউব করে বাড়ছে, মানে এখানে
এর মধ্যে একটা জিওমেট্রিক সিরিজও আছে আর একটা আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনও আছে। দেখো কিউটা এখানে দেখো একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ছে, আর এখানে 1 2 3 এটা একটা এপি সিরিজ আছে। সো দুটোই একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আছে। তো এখানে এটাকে বের করার জন্য টেকনিক হচ্ছে যে যেটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে তার কমন রেশিও দিয়ে এটাকে গুণ করো। সো এটাকে কিউ ইন্টু এস এইটা আমরা ক্যালকুলেট করব। এবং দেখো প্রথমটার সঙ্গে কিউ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কিউ স্কোয়ার পি। তো সেটাকে আমি এখান থেকে এক ঘর শিফট করে লিখবো। সো এটা হয়ে যাবে কিউ স্কোয়ার পি। তারপরেরটা হয়ে যাবে 2 কিউ কিউ পি হয়ে যাবে। এইভাবে এটা এক ঘর শিফট করে যদি আমি লিখি এই ভ্যালুটা এটাই হবে। এবার আমি বিয়োগ করে দেবো। সো এস মাইনাস 1 এস কমন চলে যাবে, 1 মাইনাস কিউ চলে আসবে। সো বেসিক্যালি এটা পি ইন্টু এস হয়ে যাবে, তাই না? পি ইন্টু এস হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমি এটাকে যোগ করি তাহলে এটা পাবো পি ইন্টু কিউ। এটা দেখো 2 থেকে একটা বাদ হয়ে যাবে, এটাও থাকবে পি কিউ স্কোয়ার, এটা থাকবে পি ইন্টু কিউ কিউ। এইবার একটা দেখো বেশ সুন্দর একটা সিরিজ চলে আসলো। সো পিপি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এস ইকুয়ালস টু আসলো কিউ প্লাস কিউ স্কোয়ার ডট ডট। এটা একটা জিওমেট্রিক সিরিজ, এর ভ্যালু কত? কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস কিউ, দ্যাট ইজ কিউ বাই পি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, দিস ইজ 1 মাইনাস পি বাই পি। বলো বোঝা গেল কিনা? ঠিক আছে, ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো সবাই? এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো এটা গেল এইভাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। ইফ 4 balls are drawn at once from an urn containing 8 white ball and 3 blackটা দুবার চলে এসেছে, 3 black balls, find the expectation of the number of white balls. এখানে 8টা টোটাল হোয়াইট বল আছে এবং একসঙ্গে তুমি 4টা বল ড্র করছো। তাহলে তোমার এখানে এক্স এর ভ্যালু, মানে ওই 4টার মধ্যে কতগুলো হোয়াইট বল আছে, তো এক্স এর ভ্যালু কি কি হতে পারে বলো? এক্স এর ভ্যালু কি কি সম্ভব? চারটা বল যদি আমি তুলি তাহলে কি কি ভ্যালু পেতে পারি? এক্স এর মানে নাম্বার অফ হোয়াইট বলস বেসিক্যালি। তো 4টার মধ্যে কতগুলো হোয়াইট বল থাকতে পারে? কত থেকে কত অবধি হতে পারে? 1 থেকে 4 অবধি হতে পারে, কারণ 0 এখানে পসিবল নয়, কারণ এখানে 3টে ব্ল্যাক বল আছে। ব্ল্যাক বলের সংখ্যা যদি 4 থেকে স্টার্ট হতো তাহলে 0 একটা পসিবিলিটি হতো। তাহলে এবার প্রত্যেকটা ভ্যালুর জন্য তোমাকে আলাদা আলাদা করে প্রবাবিলিটি বের করতে হবে। বলো পারবে কিনা? পারবে কি? প্রত্যেকটার প্রবাবিলিটি বের করতে পারবে কিনা? এগুলো আমরা প্রথম দিকের ক্লাসেই বলেছি। তাহলে তোমার এক্সপেকটেশন বেরিয়ে যাবে, এটা একটা ফাইনাইট সাম বেরোবে, তো এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা হোমওয়ার্ক নিয়ে নিলাম। আচ্ছা, এক্স ইকুয়ালস টু 1 2 3 4 দিলাম, এটাকে তোমরা হোমওয়ার্ক হিসাবে এটা ক্যালকুলেশনটা কিন্তু করবে, অবশ্যই করবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে দেখো এক্স ফলোস গামা ডিস্ট্রিবিউশন। তো আমরা এটা গামা ডিস্ট্রিবিউশনের এটা আছে দেখো, এখানে দেখো গামা ডিস্ট্রিবিউশন, এই যে এটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন। দেখো এইটা হচ্ছে দেখো এই তোমার পিডিএফটা এইটা ফলো করে, ঠিক আছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার গামা ল্যামডা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ফাংশন অফ ল্যামডা, ঠিক আছে? সো এইটার উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু রুট এক্স এর ভ্যালু বের করতে হবে, মানে এক্সপেকটেশন অফ রুট এক্স। সো বেসিক্যালি একটা রুট এক্স দিয়ে গুণ করতে হবে। তো এটাকে দিয়ে যদি রুট এক্স দিয়েই তুমি একটা গুণ করো, তো দেখবে ওপরটা ইন্টিগ্রেশন করলে সেটা কি চলে আসবে? একটা গামা ফাংশন চলে আসবে না, তাই না? মানে আমরা যে গামা বিটা ফাংশন পড়েছি, তো একটা গামা ফাংশন চলে আসবে, তার ক্যালকুলেশনটা ইজিলি করা যাবে। হ্যাঁ কি না বলো? আমি জাস্ট টেকনিকগুলো দেখাচ্ছি তোমাকে। তো এটা নিশ্চয়ই পারবে, বলো হবে কিনা বলো? এখানে তোমাকে ওই যে রিয়েল অ্যানালিসিসের ইমপ্রপার ইন্টিগ্রেশন চ্যাপ্টারে দেখবে গামা বিটা ফাংশন আমরা করিয়েছিলাম, সেই গামা ফাংশনের ডেফিনেশন দিয়ে এটা তুমি ইজিলি সলভ করতে পারবে। ওকে,
তো এগুলো কিন্তু করবে তোমরা বাড়িতে, অবশ্যই কিন্তু ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে। এইবার ধরো আমি 7 আর 8 তোমাদেরকে দেখাই কিভাবে আমরা এই ধরনের অঙ্ক করব। তবে দেখো এগুলো একটু বেশি কি বলো, একটু ডিপে চলে যাচ্ছে। আমার মনে হয় না এত কঠিন, মানে এই ধরনের অঙ্ক পরীক্ষাতে দেবে, যদিও খুব কঠিন নয়, বাট তাও এগুলো অত দূরে যাবে না আমার মনে হচ্ছে। তোমাকে বেসিক প্রবাবিলিটি থিওরি থেকেই কোশ্চেন্স কিন্তু দেবে, SLST বলো আর মাদ্রাসায় বলো, সবেতেই। মানে আমি তো একদম পুরো থিওরিটা, মানে যাকে সিলেবাসটা পুরো ধরে করাচ্ছি, তো যার ফলে এই জিনিসগুলো আমি করাচ্ছি। বাট কিন্তু আমার মনে হয় না যে সিলেবাসে যা যা দেওয়া আছে ওই জায়গাগুলো থেকে কোশ্চেন্স করবে, কারণ ওদের কোশ্চেনের যে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে যেটা মনে হয়েছে আমার, যে এত জায়গায় যাবে না, ওরা এত ভেতরে যাবে না। তো তাও আমাদের একটু এক্সপেকটেশন একটু দেখতে হবে আর কি। যাই হোক, তো এটা দেখি 7 আর 8 আমরা এখানে একটু দেখবো। আগে 7টা দেখি। ওকে, আমি জাস্ট একটা দেখাবো, তাহলে তোমরা বুঝে যাবে কিভাবে করতে হয়। এখানে বেসিক্যালি 3টে র্যান্ডম ভেরিয়েবল কনসিডার করা হচ্ছে, একটা এইটা, একটা এইটা আর একটা এইটা, ঠিক আছে। এই 3টে র্যান্ডম ভেরিয়েবলের তোমাকে এক্সপেক্টেড ভ্যালুজ বের করতে হবে। এখানে কি বলছে দেখো, আ পয়েন্ট ইজ চোজেন অ্যাট র্যান্ডম অন এ লাইন সেগমেন্ট AB। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, একটা লাইন সেগমেন্ট ড্র করো, এটা ধরো AB, আর যার লেংথ হচ্ছে 2a। তো এটাকে তোমরা 0 to 2a ধরতে পারো, আবার -a to a ধরতে পারো, যেটা খুশি তুমি ধরতে পারো, সেটা ম্যাটার করবে না। নেক্সট হচ্ছে কি, এক্সপেক্টেড ভ্যালু অফ AP ইন্টু PB। সো এটা যদি তোমার AP, এখানে যদি একটা র্যান্ডম পয়েন্ট একটা P তোলো, তাহলে এখানে AP ইন্টু PB এই দুটোর গুণফল, ঠিক আছে। তাহলে এই গুণফলটা দেখো একটা র্যান্ডম ভেরিয়েবল ফলো করছে, মানে এই যে AP ডিস্টেন্সটাই যদি তুমি একটা নাও, সেটা কি একটা র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে, সেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করে, তাই না। তো AP ইন্টু PB, তাহলে তার এক্সপেকটেশন আমরা কিভাবে বের করতে পারি। সো PB বেসিক্যালি 2a মাইনাস AP হয়ে যাচ্ছে। সো এক্সপেকটেশন অফ AP ইন্টু PB যদি আমরা করি, তাহলে সেটা কি আসবে। আচ্ছা, এইটা যদি আমি x নাম দিই, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ইন্টিগ্রেশন 0 to 2a করতে পারো, ঠিক। আচ্ছা, তাহলে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে তোমার x, আর তাহলে এইটা হয়ে যাবে 2a মাইনাস x ইন্টু 1/2a, তার PDF এর ভ্যালু হচ্ছে 1/2a ইন্টু dx। এটাই তো হবে, হ্যাঁ কি না বলো, বলো এটাই হবে কি না। বলো এটা বোঝা গেল কিনা। AP ভ্যালু হচ্ছে, যদি আমি x নাম দিই, তাহলে PB কত হবে, 2a মাইনাস x হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এটা কিন্তু মানে ডিস্টেন্স, অ্যাবসলিউট ডিস্টেন্স হিসাবে ধরা হচ্ছে, ঠিক আছে। সেই জন্য এখানে 2a মাইনাস x, নাহলে আমরা, যাই হোক ঠিকই আছে, অসুবিধা নেই। তো এটা নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবে, এটা করে নেবে। আচ্ছা, এবার যদি আমরা এটা করি, মড AP মাইনাস PB, মড AP মাইনাস PB মানে এইটার আর এইটার মধ্যে যে ডিফারেন্স হচ্ছে, দ্যাট ইজ, তাহলে কি হবে, এটা 0 to 2a। তাহলে এখানে তোমাকে নিতে হবে 2a মাইনাস 2x হয়ে যাবে না, ইন্টু 1/2a। এটা হবে কিনা দেখো তো,
2a মাইনাস 2x হয়ে যাবে না? কারণ পিবি মানে হচ্ছে কত 2a মাইনাস এক্স, সেখান থেকে এপি মাইনাস আরো একটা এক্স মাইনাস হয়ে যাচ্ছে, সো 2a মাইনাস 2x হয়ে যাবে। এবং এটা মড হয়ে যাবে, ঠিক আছে? তো এই ইন্টিগ্রেশনটা করে নেবে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো এটা বেসিক্যালি 0 to 2a মড a মাইনাস এক্স আর একটা 1/a থাকবে dx, ঠিক আছে? তো এটাকে তুমি দুটো পার্টে ভেঙে নিতে পারো, 0 to a আর a to 2a, দুটো পার্টে ভেঙে নিয়ে এটা করতে পারো, ঠিক আছে? এটা কম্পিউট করবে। সিমিলারলি ম্যাক্সিমাম, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, সো ই অফ ম্যাক্স অফ এপি পিবি, এটা কত হবে তাহলে? দেখো, যখন তাহলে এইখানে তুমি একটা ভাগ করে নেবে, যে যখন 0 to a হবে, 0 মানে এর এক্সটা যখন এর মধ্যে থাকবে তখন ম্যাক্সিমামটা কিন্তু এইটা হবে, দ্যাট ইজ 2a মাইনাস এক্স হবে। এই ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুটা কোনটা হবে? পিবির ভ্যালু, তার মানে এইটা হবে। প্লাস যখন a থেকে 2 এর মধ্যে থাকবে তখন কিন্তু এটা এক্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, বলো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, প্রথমে যখন আমি 0 to a করছি, ঠিক আছে, 0 to a, তখন ম্যাক্সিমাম কোনটা হবে? পিবিটা ম্যাক্সিমাম বড় হবে, তখন পিবির ভ্যালু 2a মাইনাস এক্স, আর যখন a থেকে 2 এর মধ্যে থাকছে তখন এপিটা বড় হবে, সেই জন্য এটা এক্স, ঠিক আছে? বোঝা গেছে? তো এই তিনটে ইন্টিগ্রেশনের ভ্যালু তোমরা ক্যালকুলেট করতে পারলেই তোমরা এক্সপেকটেশনগুলো পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে 1/2 এটা হচ্ছে কি, যেহেতু এটা এক্সটা একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করছে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এবার আমরা 8 নম্বরটা করি। ক্যালকুলেশনগুলো অবশ্যই করবে। স্যার ওই a থেকে 2 এ ওই ইন্টিগ্রেশনটা বুঝতে পারলাম না। বলো বলো। শুনতে পেলাম না। এই ম্যাক্সিমাম যেটা করলেন ওটা a থেকে 2 এর যে রেঞ্জটা ওইখানে ভ্যালুটা বুঝতে পারলাম না। আরে এই 0 থেকে 2a এটাকে আমি ব্রেক করলাম, 0 থেকে a আর a থেকে 2a, তো দুটো পার্টে ভাঙলাম। ফাংশনটা স্যার 1/2 এ কি করে হলো ওইটা? 1/2 এটা তো পিডিএফটা, এক্সটা তো তোমার এখানে, এটা তো পিডিএফ, আর এইটার ভ্যালুটা জাস্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, এবার এই কোশ্চেনটা কি বলছে দেখো, আ পয়েন্ট পি ইজ চোজেন অ্যাট র্যান্ডম অন এ সার্কেল অফ রেডিয়াস আর। তাহলে আমাদেরকে একটা ছোট সার্কেল ড্র করে নিই, একটা সার্কেল ড্র করে নিই। নো ফিল, আউটলাইনটা একটু বড় করে নিই, কালারটা ব্ল্যাক নিয়ে নিই। তো দেখো, আর পয়েন্ট পি ইজ চোজেন অ্যাট র্যান্ডম অন এ সার্কেল, তাহলে এটা হচ্ছে সেন্টার, আর এইখানে হচ্ছে ধরো পি নেওয়া হলো, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নেওয়া হচ্ছে, আর এর রেডিয়াস হচ্ছে আর, লেট এ বি এ ফিক্সড পয়েন্ট অন দ্য সার্কেল। তো এটাকে আমরা জেনারেলি কোথায় ফিক্সড করব?
এইখানে এটাকে ধরো ফিক্সড করে নিচ্ছি। এবার পিটা ধরো এখান থেকে এইটুকুর মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক আছে। আমরা এখানে কি করতে পারি, এই পি পয়েন্টটাকে এমনভাবে করব যাতে এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিয়ে দিচ্ছি থিটা। তাহলে পিটা যেভাবে এইভাবে চুজ করতে পারি তার করেসপন্ডিং এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0 থেকে 2π। তাহলে এই 0 থেকে 2πতে আমরা এই অ্যাঙ্গেলের উপর মানে র্যান্ডম ভেরিয়েবলটাকে তুমি পি ধরতে পারো অথবা থিটা ধরো, কারণ এই পিটা আর থিটাটা ইউনিকলি রিলেটেড আছে, ঠিক আছে। সো আমরা থিটার রেসপেক্টে সব কিছু ক্যালকুলেশনগুলো করব। তাহলে কি বলছে দেখো, ফাইন্ড দ্য এক্সপেকটেশন অফ দ্য ডিস্টেন্স এপি। তার মানে এপি থেকে এপির যে ডিস্টেন্সটা সেইটা ক্যালকুলেট, সেইটার উপর তোমাকে এক্সপেকটেশন করতে বলা হয়েছে। সো দেখো এইখানে এক্সপেকটেশনটা কীরকম দেখো, মানে এপির ভ্যালুটা কী হবে, এখান থেকে শুরু করে পিটা যখন যে এখানে থাকবে 0, তারপর আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে, আবার এখানে গেল, এটা তখন ম্যাক্সিমাম ভ্যালু দেবে, আবার আস্তে আস্তে কমতে থাকবে। সো এই যে এইভাবে কিন্তু হবে। সো যাই হোক, তো এক্সপেকটেশন অফ এপি সেটা আমরা কি করতে পারি, বেসিক্যালি এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এইটাকে আমরা নিতে পারি 0 টু থিটার ভ্যালু 0 টু 2π। ওকে, তাহলে এইবার তাহলে থিটার রেসপেক্টে এই এপির ভ্যালু কত বলো, এপির ভ্যালুটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে এপি সমান কত, ক্যালকুলেশন কি বলছে আমাদের, কে বলতে পারবে এপির ভ্যালু? মাঝখানের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এপির ভ্যালু কত হবে ইন টার্মস অফ থিটা আর আর থিটা, আর থিটা হবে, সেটা সেটা এপি নয়, সেটা হচ্ছে তোমার ওই এটা কার্ভ, আর্কটা আর্কটা হচ্ছে আর থিটা, ঠিক আছে। সেটা হচ্ছে আর্ক বরাবর, আমরা চাইছি ডাইরেক্ট স্ট্রেট লাইন বরাবর লেন্থ কত। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এপি, কে বলবে? আরে এটা পোলার কোঅর্ডিনেটের মতন ভেবে করতে পারো। পোলার কোঅর্ডিনেটে যদি এটা, তাহলে কি হয়ে যাবে দেখো, এটা r,0 হয়ে যাবে না, এই এ পয়েন্টটা r,0, এটা হয়ে গেল r,θ, তাই না? তো তোমাদের মনে আছে না যে r1 θ1 যদি একটা পয়েন্ট হয় আর r2 θ2 যদি একটা পয়েন্ট হয়, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, হ্যাঁ, ab স্কোয়ার কত হয়, এটা যদি a হয় এটা যদি b হয় কি হয়, r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2, এটা হয় কি, এটা মনে আছে? এই ফর্মুলাটা মনে নেই? কি মনে পড়ছে না নাকি? বলো, কেউ কিচ্ছু বলছে না। এই ফর্মুলাটা মনে আছে কি নেই সেটা বলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এপির ভ্যালু রুটের ভেতরে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দ্যাট ইজ 2r স্কোয়ার মাইনাস 2, এটাও r1 আর r1 দুটোই আর হয়ে যাবে, তো 2r স্কোয়ার cos থিটা মাইনাস 0, তো এটা তো cos থিটা হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি আসছে, তাহলে একটা আর বেরোবে আর এদিকে √2 বেরোবে আর ওইদিকে থাকবে 1 মাইনাস cos থিটা,
1 মাইনাস কস থিটা রুটের ভেতরে, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস কস থিটাকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এটা হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে তোমার 1/2 পাই ডি থিটা। বোঝা গেল? কারণ আমরা থিটার রেসপেক্টে করছি। বলো এটা বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমার ভ্যালুটা, আর এইটা হচ্ছে তোমার পিডিএফ, এইটা হচ্ছে ওই ভেরিয়েবলটা। ঠিক আছে, থিটার রেসপেক্টে যেহেতু আমরা করছি। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কি দাঁড়ালো? এটাকে আমি লিখতে পারি আর 2 এটা 4 হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা বাই 2 1/2 পাই ডি থিটা। আচ্ছা, এবার এখানে প্রশ্ন আছে যে সাইন থিটা বাই 2 এর ভ্যালু কি সবসময় পজিটিভ থাকছে? থিটার ভ্যালু যদি 0 to 2 পাই হয়, থিটা বাই 2 এর ভ্যালু 0 to পাই, তাহলে সেখানে সাইনটা পজিটিভই থাকছে। সো রুটটা আমরা তুলে দিতে পারি। সো এটা চলে আসছে 2, এখানে 2 বাইরে একটা 2 আসবে, এই 2 কেটে যাবে। সো 1/পাই 0 to 2 পাই, এখানে আর নিয়ে নিতে পারি, আর তাহলে এখানে থাকলো আমার সাইন থিটা বাই 2 ডি থিটা। দেখো লেখাগুলো কি দেরিতে আসছে? স্যার লেখাগুলো দেরিতে আসছে, তাই না? কি জানি। আচ্ছা, আমিও দেখে নিচ্ছি দেরিতে আসছে। এরকম প্রবলেম আগে একবার ঘটেছিল, আজকে আবার শুরু হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে তো মেবি সেটা একটা কারণ হতে পারে। আচ্ছা, যাই হোক, এবার তো আই থিঙ্ক কোনো সমস্যা নেই। তাহলে সাইন থিটা সেটা মাইনাস কস থিটা দিয়ে হয়ে যাবে। তো এখানে আর একটা 2 আসবে, সো কস থিটা বাই 2। আচ্ছা, এখানে হাফ দিয়ে ভাগ করতে হয়, সো বেসিক্যালি এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাই না? 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, সো 2 পাই এখানে 0। দাঁড়াও, বাট কস থিটা, আচ্ছা ঠিকই আছে। সো মাইনাস আর বাই পাই, আচ্ছা কস, এখানে কস পাই ভ্যালু -1, সো এখানে আসছে আমার মাইনাস মাইনাসে কেটে গেল, সো 4 আর বাই পাই, তাই আসছে না? দেখো তো 4 আর বাই পাই। এগুলো ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে, ঠিক আছে? 4 আর বাই পাই আমরা পেলাম, এটাই হচ্ছে এক্সপেক্টেড ডিস্টেন্স। ওকে, বোঝা গেল? চলো এবার আমরা নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। এক্সপেকটেশন অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, সেটা a প্লাস বি বাই 2, এটাও ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো। এক্সপেকটেশন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এটা 1/λ, এটাও ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমরা একটা টেবিল দিয়ে দিয়েছি, সেই টেবিল দেখে তোমরা এটা পুরো জিনিসটা দেখতে পারো আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে এখানে এক্সপোনেনশিয়ালের আমি এখানে 1/λ বলেছি, বাট এখানে আমি মেনশন করে নিই যে এটা ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি। এখানে একটু কনফিউশন হয় যে ডেফিনেশনটা তুমি এখানে 1/λ নিচ্ছ না ল্যামডা নিচ্ছ, তার উপর ডিপেন্ড করে এক্সপেকটেশনের ডেফিনেশন হবে। তো এটা অনেক সময় 1/λ আবার ল্যামডাও হতে পারে, সো এটা ডিপেন্ড করছে যে কি ডেফিনেশন নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে যে ডেফিনেশন নিয়েছি 1/λ e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা, এখানে অনেক সময় ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ল্যামডাও থাকতে পারে। ঠিক আছে, তো এইটার উপরে ডিপেন্ড করছে যে আমরা কিভাবে ভ্যালুটা হবে। তো এখানে 1/λ নিলে এখানে ল্যামডা আসবে, ওখানে ল্যামডা নিলে ওখানে 1/λ আসবে। ঠিক আছে, তো এই জায়গাটা তো এখানে আমরা তাহলে অন্য নেওয়া হয়েছে, এখানে তোমার ডেফিনেশনটা একটু আলাদা নেওয়া হয়েছে, যার ফলে এখানে 1/λ এসছে। তো এইটা একটু জাস্ট তোমরা নোট ডাউন করে নেবে।
আচ্ছা, এবার এক্সপেকটেশনের কি কি প্রপার্টিজ আছে, যেমন ধরো কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্টই হয়, তারপরে লিনিয়ারিটি প্রপার্টি আছে যে ax প্লাস by যদি হয় তো ব্রেক হয়ে যাবে, লিনিয়ারের মতন হয়ে যাবে। gx যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্সপেকটেশন অফ gx সেটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, এবার দেখো gxটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 যদি হয় আর e অফ gxটা যদি 0 হয় তাহলে g অফ x আমরা বলতে পারবো 0। তার মানে এই নয় যে g ফাংশনটা 0, g অফ x মানে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো অ্যাপ্লাই করলে সেটা আমরা 0 পাচ্ছি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এই জায়গাটাতে একটু ভেবে নিও। আচ্ছা, ইনইকুয়ালিটি e অফ gx লেস দ্যান ইকুয়ালস টু e অফ মড gx, এটা একদম সবসময় ট্রু গিভেন দ্যাট e অফ gx এক্সিস্ট। ঠিক আছে, আর যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে e অফ xy ইকুয়ালস টু e অফ x ইন্টু e অফ y হয়ে যায়। মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আর নেক্সট এইটা দেখো এক্সপেকটেশন ইন টার্মস অফ সিডিএফ, যদি সিডিএফ এর ভ্যালু দেওয়া থাকে মানে দ্যাট ইজ দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, তো ডিস্ট্রিবিউশন ফাংশনের রেসপেক্টে তুমি কিভাবে এক্সপেকটেশনটাকে ক্যালকুলেট করতে পারো তার একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে ইনকেস যদি এইটা কাজে লাগিয়ে অঙ্ক দেয়। ঠিক আছে, যদি এর চান্স খুব কম, বাট আমি জাস্ট বলে দিলাম যে এটা মনে রাখা যেতে পারে আর কি। সো 1 মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স, সো যদি সিমেট্রিক থাকে তখন তো তুমি এফ এক্স আর এফ অফ মাইনাস এক্স দুটোকে একটা কিছুতে কম্বাইন করে নিতে পারো। যদি তোমার যেমন নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ এফ অফ মাইনাস এক্স মানে কি, মানে এইটা ধরো মাইনাস এক্স, তাহলে এই পয়েন্টের প্রবাবিলিটি মানে এই লেফট এইটা পুরোটা, ঠিক আছে, তাহলে এর সঙ্গে এখানে একটা এক্স আছে, তাহলে এইটা হয়ে যাবে 1 মাইনাস, মানে এই পুরোটা তো 1 থেকে এই পুরোটা বাদ দিলে এই এরিয়াটা দুটো সমান, ডিউ টু সিমেট্রি এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এফ এক্স। ঠিক, তো এইটা যদি সিমেট্রিক হয় জিরোর অ্যারাউন্ডে তখন তুমি এফ অফ মাইনাস এক্স এর জায়গায় এটা দিতে পারো ইন কেস এফ ইজ না এক্স ইজ সিমেট্রিক অ্যাট 0। ঠিক আছে, তখন আমরা এফ অফ মাইনাস এক্স এর জায়গায় 1 মাইনাস এফ এক্স বসাতে পারি। সো এটা তখন কি হয়ে যাবে, এক্সপেকটেশন তখন এটা 0 হয়ে যাচ্ছে, দেখো তখন 1 মাইনাস এফ এক্স আর এটাও হয়ে যাচ্ছে 1 মাইনাস এফ এক্স, তো বিয়োগ করলে তো 0 হয়ে যাচ্ছে না, তখন এটা আর সিমেট্রিক হলে তো 0 হয় এক্সপেকটেশন, সেটাও আমরা জানি। এটা মানে ওখান থেকে ফলো করে যাচ্ছে আর কি, এখান থেকে এটা ফলো করে যাচ্ছে। তো সিমেট্রিক অ্যারাউন্ড অ্যাট 0 হলে এটা অ্যাপ্লাই করলে তুমি এটা 0 পাচ্ছ, দ্যাট ইজ ট্রিভিয়াল আর কি। আচ্ছা, সো এক্সপেকটেশনকে আমরা অনেক সময় মিন বলি, সেটাকে অনেক সময় মিউ বা এম দিয়ে মানে নোটেশন দেওয়া হয়। এরপরে আসছে মোমেন্টস। ঠিক আছে, সো মোমেন্ট মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার কে, এটাকে বলা হয় মোমেন্ট অফ অর্ডার কে অ্যারাউন্ড এ বা অ্যাবাউট এ। ঠিক আছে, তো যখন 0 হয়, এ এর ভ্যালু যদি 0 হয় তাহলে আলফাকে ধরা হচ্ছে ই টু দি পাওয়ার ই অফ এক্স টু দি পাওয়ার কে, এটাকে বলা হচ্ছে র মোমেন্ট, মোমেন্ট অ্যারাউন্ড 0। ঠিক আছে, আর সেন্ট্রাল মোমেন্ট বলতে কিন্তু কাকে বোঝায়, যে মোমেন্ট অ্যাবাউট দ্য এক্সপেকটেশন। সো এখানে এম মানে এক্সপেকটেশন, এই বা মিউ এর রেসপেক্টে যদি আমরা এক্সপেকটেশন মোমেন্টগুলো ক্যালকুলেট করি সেগুলোকে বলা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট, সেগুলোকে আমরা মিউ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এইবার কে এর ভ্যালু যখন 2 তখন সেই মোমেন্টটাকে বলা হচ্ছে দ্য মিউ টু, সেইটাকে বলা হচ্ছে ভেরিয়েন্স। এগুলো তোমরা সবই জানো, এগুলো এখন 12-এও দিচ্ছে, 11-12 থাকছে স্ট্যাটিস্টিক্স পোর্শনে। আর ভেরিয়েন্সের যে স্কোয়ার রুট সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই ডেফিনেশনগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, আর ইম্পর্টেন্ট ক্যালকুলেশনের জন্য এই প্রপার্টিটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ভেরিয়েশন অফ এক্স প্লাস বি, এখানে বি এর
যেটা যোগ থাকবে সেটা রোল কোনো রোল নেই। সো বেসিক্যালি যেটা প্রোডাক্ট আছে মানে যেটা কনস্ট্যান্ট গুণ আছে সেটা এ স্কোয়ার হিসাবে বাইরে আসবে আর ইন্টু ভেরিয়েশন অফ এক্স। এখানে তাহলে প্লাস বি এটা অনেক সময় ক্যালকুলেশনের সুবিধা করার জন্য তুমি এটা ইউজ করতে পারো আর কি এই ফর্মুলাটা। আর ভেরিয়েশনের আরেকটা এই ডেফিনেশনটা যেটা আছে সেটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে এই জিনিসটা আসে ই অফ এক্স মাইনাস এম তার স্কোয়ার। এটাকে তুমি ভাঙলে কি হয় ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2mx প্লাস এম স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কি হয় ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2m তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে ই অফ এক্স চলে আসবে প্লাস ই অফ এম স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট এটা ভ্যালু এম স্কোয়ারই হয়। আচ্ছা এবার দেখো এম ই এক্স মানেই তো কিন্তু এম, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2m স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে প্লাস এম স্কোয়ার। সো দুটোকে ক্যালকুলেশন করলে আসছে কি ই অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আর এম মানেই হচ্ছে ই এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। তাই এই জিনিসটা তুমি পাচ্ছ। সো এটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, এইভাবে লেখা যেতে পারে। ঠিক আছে ভেরিয়েশনকে। নেক্সট হচ্ছে দেখো যে আলফা কে যদি এক্সিস্ট করে তাহলে কে এর থেকে ছোট এন গুলোর জন্য আলফা এন এক্সিস্ট করবে। তার মানে হায়ার মোমেন্টে যদি এক্সিস্ট করে তাহলে লোয়ার মোমেন্টগুলো অটোমেটিক এক্সিস্ট করবে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। হায়ার মোমেন্ট এক্সিস্ট করলে লোয়ার মোমেন্ট এক্সিস্ট করবে, কিন্তু উল্টোটা সত্যি হয় না, যেটা আমরা একটা এক্সাম্পলে দেখলাম যে ইএক্স এক্সিস্ট করছে অথচ ই অফ এক্স স্কোয়ার এক্সিস্ট করছে না। তার মানে ওর ভেরিয়েন্সও এক্সিস্ট করবে না। একটা অঙ্ক দেখলাম না আমরা, এই যে 3 নম্বর কোশ্চেনটা, এখানে দেখো এক অর্ডারের মুভমেন্ট এক্সিস্ট করছে বাট 2 অর্ডারের করছে না। উল্টোটা কখনোই হবে না, 2 অর্ডারের এক্সিস্ট করলে 1 অর্ডারেরও এক্সিস্ট করতে হবেই। ঠিক আছে, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। ওকে, সো হায়ার মুভমেন্ট এক্সিস্ট করলে লোয়ার মুভমেন্ট এক্সিস্ট করবে। দেখো এখানে কি বলছে, এবার এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা এমসিকিউ করার জন্য ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, যে দেখো আমরা যে সেকেন্ড অর্ডার মোমেন্টগুলো ক্যালকুলেট করছি, এই যে দেখো এক্স মাইনাস এ হোল, এখানে কে এর জায়গায় 2 দাও, তাহলে এইখানে তুমি এটাকে ভ্যারি করলে তুমি অনেকগুলো মোমেন্ট বের করতে পারো, অনেকগুলো পয়েন্টের অ্যারাউন্ডে। তাদের মধ্যে সবচেয়ে যেটা মিনিমাম হবে সেইটা যখন এর ভ্যালুটা তুমি মিনটা নেবে। ঠিক আছে, সো মিনের অ্যারাউন্ডে যে তোমার মানে দ্যাট ইজ দ্য ভেরিয়েন্স ইজ দ্য স্মলেস্ট বা মিনিমাম among all the moments of order 2. very very important. ঠিক আছে, এটা ইজিলি প্রুভ করা যায়, খুব কঠিন না, মানে এই ডেফিনেশন থেকে তুমি ইজিলি প্রুভ করতে পারো। ঠিক আছে, তো এটার প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি কি করা হচ্ছে যে তুমি যদি যে কোনো আলফা 2 নাও যে কোনো একটা পয়েন্টের অ্যারাউন্ডে, সেটাকে আমরা তাহলে লিখতে পারি ই অফ এক্স মাইনাস এ তার স্কোয়ার। এটাকে আমরা ওই এম এর অ্যারাউন্ডে ব্রেক করব। তো এখানে আমাকে এমটা ঢোকাবো কিভাবে, সে এম দিয়ে যোগ বিয়োগ করে দেবো। হলো, তাহলে এই জিনিসটা কি হলো, আচ্ছা এম মাইনাস এ, এটাকে আমি জাস্ট একটা কোনো একটা নাম দিয়ে দাও, নাম্বারটা নাম দিয়ে দাও, লেটস সে এটাকে এন বা কে নাম দিয়ে দাও এটাকে। তাহলে কি হয়ে যাবে, এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এম ইন প্লাস কে, এটা হতে পারে। সো এটাকে এবার ব্রেক করো, এক্স মাইনাস এম এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এম ইন্টু কে প্লাস কে স্কোয়ার। এটা ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক হলে কি হবে, এটা আসবে এক্স মাইনাস এম এর স্কোয়ার প্লাস 2k ইন্টু ই অফ এক্স মাইনাস এম প্লাস কে স্কোয়ার। আচ্ছা এইটা দেখো ই অফ এক্স মাইনাস এম, সেটা বেসিক্যালি কি ই এক্স মাইনাস এম, আর ই এক্স এর ভ্যালুই হচ্ছে এম, তাহলে এটা 0 চলে আসছে না। দেখো এই জায়গাটা বুঝতে পারছো, এটা যে 0 হয়ে যাচ্ছে, তাহলে কি আসলো আমাদের প্লাস সামথিং। ঠিক, তাহলে এই যে কে স্কোয়ার আসলো তার জন্য এটা কি হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু ই অফ এক্স মাইনাস এম এর স্কোয়ার হচ্ছে। সো এটা তখনই এটার সঙ্গে ইকুয়াল হবে যদি কে এর ভ্যালু 0 হয়। তাহলে মিনিমাম ভ্যালু আমরা কোনটা পাবো, যখন কে 0, আর কে 0 হওয়া মানে এম মাইনাস এ 0, তার মানে এম আর এ সমান।
তাহলে বোঝা যাচ্ছে যে মিনিমাম ভ্যালু যখন তখন আমরা পাচ্ছি যখন মিনিমাম when a equals to m। বলো বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে সবাই? কমেন্ট করো বোঝা গেছে কিনা। চলো, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, হ্যাঁ, যে সেকেন্ড মুভমেন্টগুলো সবচেয়ে স্মলেস্ট হবে যদি সেটা আমরা মিনের অ্যারাউন্ডে নিই। আচ্ছা, এইবার এই এই টেবিলটা তোমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা মিন আর ভেরিয়েন্সকে ক্যালকুলেশন করে তোমাদেরকে মেলানো, ঠিক আছে? এবং মিলছে কিনা, আমার ভুলও থাকতে পারে, ঠিক আছে? তো আমার যদি ভুল থাকে তোমরা এখানে রিপোর্ট করবে, তাহলে আমি ওটা ঠিক করে দেবো, ঠিক আছে? তো এগুলো একটু চেক করে তোমাদের কিন্তু মেলাতে হবে, ক্যালকুলেশনগুলো অবশ্যই করবে। আর এই বিটা 1 বিটা 2 এগুলো তোমরা স্কিপ করতে পারো। বিটা 1 বিটা 2 তোমাদের যদি মনে হয় এটার ভেরিয়েন্সটা স্কিপ করতে পারো, বাট মিনটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? আর এগুলো সবগুলোই করবে, এগুলো করবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে বলছি এটা করতে। আর কচি ডিস্ট্রিবিউশন কাকে বলে? দেখো, x follows Cauchy lambda if its PDF is given by 1 by pi into lambda divided by lambda square plus x minus lambda তার হোল স্কোয়ার, ঠিক আছে? অনেক সময় এখানে ল্যামডার ভ্যালু কি নেওয়া যেতে পারে? অনেক সময় ল্যামডার ভ্যালু 1 নেওয়া যেতে পারে। যাই হোক, এটা হচ্ছে ল্যামডা দিয়ে, ল্যামডাটাকে একটা প্যারামিটার বলা হয়, ল্যামডা এবং পজিটিভ ল্যামডা। তো হ্যাঁ, তো এইটা হচ্ছে, এবার তুমি চেক করতে পারো ইজিলি যে এর এক্সপেকটেশন এক্সিস্ট করে না, ঠিক আছে? এর এক্সপেকটেশন মানে এটা মানে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবলের দিক থেকে দেখতে গেলে এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হয় না, যার ফলে এটা এক্সিস্ট করে না। এটা খুব মানে কঠিন নয়, এটা জাস্ট মনে রাখতে হবে তোমাদের যে কচি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সপেকটেশন এক্সিস্ট করে না। কারণ তোমাকে ধরো এটা ডিস্ট্রিবিউশন ডাইরেক্ট ধরে দিয়ে দিতে পারে, বা এইরকম ফর্মুলা দিয়ে দিতে পারে, বললো যে এর মিন এক্সিস্ট করে কি করে না, এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার যেহেতু মিন এক্সিস্ট করে না, তাহলে ভেরিয়েন্সও এক্সিস্ট করবে না, কারণ লোয়ারটা যদি লোয়ার মোমেন্ট যদি এক্সিস্ট না করে, তাহলে আপার মোমেন্টও এক্সিস্ট করবে না, ঠিক না? তো এটা কিন্তু একটা ব্যাপার দাঁড়ালো। এবার আসছে দেখো স্কিউনেস আর কার্টোসিস। স্কিউনেস কি জিনিস? স্কিউনেস হচ্ছে যে এই যে তুমি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখেছো, নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে অনেকটা সিমেট্রিক, ঠিক আছে? এটা হচ্ছে সিমেট্রিক। আর স্কিউনেস হচ্ছে যে এই সিমেট্রি থেকে কতটা ডেভিয়েট করে যাচ্ছে, এইরকম যদি থাকে এগুলো, এটা গেল তোমার ডান দিকে, মানে ডান দিকে একটু ভারটা বেশি এরকম মনে হচ্ছে না? তো আবার অনেক সময় বাঁ দিকে ভার বেশি থাকতে পারে, এইরকম হতে পারে। তো এই জিনিসগুলোকেই বলা হচ্ছে স্কিউনেস, ঠিক আছে? তো এটা মেনলি ডিটারমাইন করছে তোমার এই থার্ড মোমেন্টের দ্বারা, ঠিক আছে? সো μ3 ডিভাইডেড বাই σ3, এটাকে বলা হচ্ছে, এটাই হচ্ছে স্কিউনেসের মানে মেজারমেন্ট, μ3 বাই σ3। সো এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 আসে, তাহলে ডেন্সিটি কার্ভ ইজ স্কিউড টু দ্য রাইট, মানে এইরকম আসবে পজিটিভের ক্ষেত্রে, দেখতেই পাচ্ছ। তাহলে এর মিনটা ডান দিকে সরে যাবে, এর মিনটা বাঁ দিকে সরে যাচ্ছে, সো এটা স্কিউড টু দ্য লেফট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কি হচ্ছে স্কিউড টু দ্য রাইট, মানে ডান দিকে বেশি ভ্যালু আসছে, মানে ঠিক আছে? আর এর বাম দিকে বেশি আছে, এরকম, এটা টু দ্য লেফট, এই হচ্ছে ব্যাপার। বোঝা গেল? তো এটা ভালো করে মাথায় রাখবে।
কার্টোসিস কি কার্টোসিস কি ইমপ্লাই করছে? কার্টোসিস ইমপ্লাই করছে যে কতটা উঁচুতে আছে, পিক, মানে হিমালয় পর্বতের শৃঙ্গটা কতটা উপরে আছে আর কি, ঠিক আছে? সেই উচ্চতাটা মেজার করছে কি কার্টোসিস, হ্যাঁ। আর স্কিউনেস মেজার করছে কতটা ছড়িয়ে আছে, কোন দিকে বেশি ছড়িয়ে আছে, ঠিক আছে, এই জিনিসটা। সো কার্টোসিস ডেসক্রাইবস দ্য ডিগ্রি অফ পিকডনেস, কতটা উঁচু, নিয়ার দ্য সেন্টার অফ দ্য ডেন্সিটি কার্ভ, মানে সেন্টারের অ্যারাউন্ডে কতটা উঁচু বা নিচু বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে দেখো বিটা টু সমান, এটা হচ্ছে ফোর্থ মোমেন্ট, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট বেসিক্যালি, ডিভাইডেড বাই সিগমা টু দি পাওয়ার 4। সিগমা টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করা হচ্ছে যাতে ওটাকে ইউনিট লেস করা যায়, ঠিক আছে? ইউনিট লেস করার জন্য এই জিনিসগুলো করা হয়, সেগুলো সবকটাই কিন্তু ইউনিট লেস, মাথায় রাখতে হবে। তো এবার আমরা নর্মালের ক্ষেত্রে বিটা টু এর ভ্যালু যদি ক্যালকুলেট করা যায়, দেখা যাচ্ছে বিটা টু এর ভ্যালু হচ্ছে 3। সো বেসিক্যালি 3-এর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে, তাহলে এখান থেকে কোএফিসিয়েন্ট অফ এক্সেস ডিফাইন করা হচ্ছে কিভাবে, যে গামা টু ইকুয়ালস টু বিটা টু মাইনাস 3, ঠিক আছে? তার মানে 3-এর থেকে যদি বড় হয়, মানে পজিটিভ যদি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে লেপোকার্টিক। তার মানে এর বেশি, এর শার্প পিক দেন দ্যাট অফ নর্মাল, মানে নর্মালের থেকে আরো উঁচুতে আছে। প্ল্যাটিকার্টিক মানে একটু মানে ফ্ল্যাট টাইপের আর কি, মানে নর্মাল তো মোটামুটি এরকম বেল শেপ, এটা হচ্ছে আরো এরকম দেখতে। তো বেশি মানে কি বলো, মালভূমি হয়ে গেছে, হ্যাঁ, মানে পাহাড় ভেঙে মালভূমি হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলছি প্ল্যাটিকার্টিক, ঠিক আছে? আর মেসোকার্টিক মানে এক্স্যাক্টলি নর্মালের মতন, ঠিক আছে? সেটা হচ্ছে মেসোকার্টিক, মানে মিডিয়াম, এই জিনিসগুলো। এবার নেক্সট আমরা কি করব, মোমেন্ট জেনারেটিং ফাংশন, ঠিক আছে? তো এটার ইম্পর্টেন্স কোথায়, যে মোমেন্ট জেনারেটিং ফাংশন তোমাকে যদি দেওয়া থাকে, সেখান থেকে তুমি মোমেন্টগুলো বের করতে পারো, ঠিক আছে? আর যদি মোমেন্টগুলো দেওয়া থাকে, সেখান থেকে তুমি মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট করতে পারো, ওকে? তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, এবং এদের মানে কানেকশনটা তোমাকে জেনে নিতে হবে। সো বেসিক্যালি এর ডেফিনেশনটা কি, দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন ফর এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দিস। সো এটা একটা পলিনোমিয়াল না, এটা হচ্ছে একটা কি বলবো, একটা ফাংশন যার ভেরিয়েবলটা হচ্ছে টি, এমটি, মানে এখানে ভেরিয়েবলটা টি নেওয়া হচ্ছে। তো এই যে ই টু দি পাওয়ার টি ইন্টু এক্স, এইটা একটা দেখো র্যান্ডম ভেরিয়েবল, তো তার এক্সপেকটেশন যদি ক্যালকুলেশন করা হয়, তো সেইটাকেই বলা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন। এখানে টিটা চেঞ্জ, মানে টিটা একটা ভেরিয়েবল হিসাবে তুমি নিচ্ছ। যদি এইটা দেখো সবসময় এক্সিস্ট নাও করতে পারে, কারণ ই টু দি পাওয়ার টি এক্স, তো এটা তোমার এক্সিস্ট সবসময় নাও করতে পারে। যদি এটা ইন এ স্মল নেবারহুড অফ জিরোর অ্যারাউন্ডে যদি একটা এক্সিস্ট করে, তখন সেটাকে আমরা বলছি মোমেন্ট জেনারেটিং ফাংশন, ঠিক আছে? তো এইবার দেখো ই টু দি পাওয়ার টি এক্স, এটাকে আমরা ওই এক্সপ্যান্ড করতে পারি, ঠিক আছে? এক্সপ্যান্ড করে এবার যদি আমি টার্ম ওয়াইজ এক্সপেকটেশন কনসিডার করি, তাহলে এই দিকটা হয়ে যাবে এমটি, আর এই দিকটা হয়ে যাবে দেখো সামেশন টি টু দি পাওয়ার এন ই অফ এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা দেখো র মোমেন্টের রেসপেক্টে এমটিকে আমরা লিখতে পারছি, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে যদি আমরা টি এর ভ্যালু 0 বসাই, তাহলে কি আসবে, প্রথম কম্পোনেন্ট সেটা আসবে 1, ঠিক আছে? কারণ এটা এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এটা 1 হয়ে যাবে, সো এটা 1 চলে আসবে, তো m0 সমান 1 আসবে। এখানে এবার ডেরিভেটিভ করতে থাকো, m'0 সেটা আসবে এক্সপেকটেশন, m'0 সেটা আসবে ই অফ এক্স স্কোয়ার, এইভাবে। তাহলে তুমি ডেরিভেটিভ করতে থাকো আর 0 পয়েন্টে ভ্যালু নিতে থাকো, তাহলে তুমি এইভাবে কি হবে, বাকি সমস্ত এক্সপেকটেশনগুলো, মানে মোমেন্টগুলো পেয়ে যাবে আর কি। সো এখান থেকে তুমি কিন্তু মোমেন্ট বের করতে পারছো গিভেন দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন। বোঝা গেল?
এবার দেখো নেক্সট কি কেয়ার, তোমাকে একটু সচেতন হতে হবে কোথায়, অল মোমেন্টস অ্যাবাউট জিরো, মানে জিরোর অ্যারাউন্ডে মোমেন্টস মানে ইএক্স টু দি পাওয়ার এন এগুলো ক্যালকুলেশন করা গেলেও, এগুলোর এক্সিস্টেন্স থাকলেও এমটি মে নট বি ডিফাইন্ড। কারণ কি, তখন এটা দেখো এটা একটা তো পাওয়ার সিরিজ না, এইটা একটা পাওয়ার সিরিজ, ওইভাবেই আমরা ডিফাইন করেছি। সো এটা একটা ফাংশন তখনই এক্সিস্ট করবে যদি এই সিরিজটার রেডিয়াস অফ কনভারজেন্স একটা কিছু ফাইনাইট হয়, ঠিক? সো এক্সপেকটেশনগুলো যদি এমন উল্টোপাল্টা ডিফাইন হয় যাতে রেডিয়াস অফ কনভারজেন্সটা ইনফিনিটি এই জিরো হয়ে গেল, তখন তো আর আমরা বলতে পারবো না যে এক্সিস্ট করছে এমটি। সো এমটি তখনই ডিফাইন যদি রেডিয়াস অফ কনভারজেন্স কি হয়, ফাইনাইট হয়, ঠিক আছে? তো সেইটা ডিপেন্ড করবে ই অফ এক্সটেনগুলো কি কীরকম ভ্যালু আছে। এগুলো যত ছোট হবে রেডিয়াস অফ কনভারজেন্স তত বড় হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ই অফ এক্স টু দি পাওয়ার এন যত ছোট হবে রেডিয়াস অফ কনভারজেন্স তত বড় হবে, ঠিক আছে? যদি তুমি দেখো যে ই অফ এক্স টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়ালের থেকেও যদি বড় হয়ে যায়, ধরো এন ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার চলে আসলো, তখন এটা কি হয়ে যাবে, এন ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করার পর এটা থাকবে এন ফ্যাক্টোরিয়াল। তো তখন এটা একটা মানে জিরো রেডিয়াস অফ কনভারজেন্স চলে আসবে, ঠিক আছে? তো এইটাই মাথায় রাখবে যে যে মোমেন্টস এক্সিস্ট করলেও এমজিএফ নাও এক্সিস্ট করতে পারে, বাট উল্টোটা সত্যি। আচ্ছা, এমজিএফ 2 নম্বর পয়েন্ট দেখো, এমজিএফ মে নট জেনারেট দ্য মোমেন্টস ইফ ইট ইজ নট ডিফাইন্ড ইন এ নেবারহুড। এবার ধরো একটা 0 পয়েন্টে ডিফাইন হলো, বাট কোনো নেবারহুডে বা ডিফাইন হলো না বা ডিফারেন্সিয়েবল হলো না, তখন কিন্তু আমরা বলতে পারবো না, মানে ওখান থেকে মোমেন্টগুলো বের করতে পারবো না, ঠিক আছে? সো মোদ্দা কথা যেটা দাঁড়ালো যে এমজিএফ শুড বি নাইস, এবং নাইস বলতে মানে স্মুথনেস কথাটা বোঝাচ্ছে, ঠিক আছে? সো বেসিক্যালি পাওয়ার সিরিজের নজরে যদি আমরা দেখি, তার যদি রেডিয়াস অফ কনভারজেন্স ফাইনাইট হয় তাহলে ওই রেডিয়াসের মধ্যে আমরা ওটাকে ফাংশনটাকে টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করতে পারবো। তার মানে কি, তার মানে আমরা মোমেন্টগুলো বের করতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন। দেখো ক্যারেক্টারিস্টিক ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন মোমেন্ট জেনারেটিং ফাংশন। কারণ কি, মোমেন্ট জেনারেটিং ফাংশন কি বলছে যে দেখো দুটো ডিস্ট্রিবিউশন যদি আলাদা আলাদা হয়, দুটোরই মোমেন্ট জেনারেটিং ফাংশন সেম আসতেই পারে, ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক ফাংশনে কিন্তু দুটো আলাদা। ক্যারেক্টারিস্টিক ফাংশন ইউনিকলি তোমার ডিস্ট্রিবিউশনটাকে ডিটারমাইন করে, যে দুটো ডিস্ট্রিবিউশন যদি সেম হয় তাহলে তাদের ক্যারেক্টারিস্টিক ফাংশনও সেম হবে। এইটা একটা খুব মানে দারুণ একটা থিওরেম, যার জন্য এটার ইম্পর্টেন্স অনেক বেশি ক্যারেক্টারিস্টিক ফাংশন। তো ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন কি, এটা একদম কমপ্লেক্স ভ্যালুড। দেখো ফাইটি দেখো ই অফ এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স, তাহলে এটা কি হয়ে গেল, একটা কমপ্লেক্স ভ্যালুড র্যান্ডম ভেরিয়েবল হয়ে গেল তার এক্সপেকটেশন। তো ফাইটি ইজ ইটসেলফ এ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, ঠিক আছে? টিটা কিন্তু রিয়েল, কিন্তু ফাইটি ইজ মানে কমপ্লেক্স হয়ে গেল। আর এখানে ই টু দি পাওয়ার আই টি এক্স, যেহেতু টিটা রিয়েল থাকছে তাহলে টি এক্সটাও রিয়েল হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার আই টি এক্স এর মডিউলাস হয়ে গেল 1। আর এটা যেহেতু বাউন্ডেড হয়ে গেল সেই জন্য এক্সপেকটেশন সবসময় এক্সিস্ট করছে। তাহলে ক্যারেক্টারিস্টিক ফাংশন কিন্তু সবসময় এক্সিস্ট করবেই যে কোনো র্যান্ডম ভেরিয়েবলের জন্য, যেটা মোমেন্ট জেনারেটিং ফাংশন আমরা পাইনি। মোমেন্ট জেনারেটিং ফাংশন সবসময় এক্সিস্ট করে না, বাট ক্যারেক্টারিস্টিক ফাংশন সবসময় এক্সিস্ট করবে। সে হতে পারে আমরা ক্যালকুলেশন করতে পারছি না, সেটা আলাদা কথা, বাট এক্সিস্টেন্স সবসময় গ্যারান্টিড, ঠিক আছে? সিমিলারলি এখানেও তুমি পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারো এবং এর পাওয়ার সিরিজ সবসময় কী হবে, কনভার্জেন্ট হবে, ওকে? এবং এখানে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করতে পারবে তুমি। সো আলফা কে এর ভ্যালুটা কী হবে, দেখো ফাই এন এর ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার এন, ঠিক আছে? তো এখানে জাস্ট আই টু দি পাওয়ার এন দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে, তাহলে তুমি তোমার র মোমেন্টগুলো পেয়ে যাবে এখান থেকে, ওকে? আচ্ছা, তাহলে ইউনিকনেস থিওরেমটা আমি আগেই বলেছিলাম যে ক্যারেক্টারিস্টিক ফাংশন ইউনিকলি ডিটারমাইন্স দ্য ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ
two random variables x and y have same distribution if and only if their characteristic functions are also same. এখানে বলছে তাদের ডিস্ট্রিবিউশন কিন্তু সেম হবে। চলো এখানে ওই চার্ট করে দিয়েছি তোমাদেরকে যে এমজিএফ মানে মোমেন্ট জেনারেটিভ ফাংশন আর ক্যারেক্টারিস্টিক ফাংশন এদের ক্যালকুলেশনগুলো তোমরা একটু মিলিয়ে নেবে, এই ক্যালকুলেশনগুলো করে নেবে, ঠিক আছে। আর এগুলোও চেক করে নেবে যে মোমেন্ট জেনারেটিং ফাংশনের থেকে তুমি মোমেন্টগুলো বের করতে পারছো কিনা, মানে মিন আর ভেরিয়েন্স এই দুটো ক্যালকুলেশন করে মিলিয়ে নেবে। আগের টেবিলে মিন আর ভেরিয়েন্স দেওয়া আছে, তো সেই দুটো এই পাওয়ার সিরিজগুলো মানে এই ফাংশনগুলো যদি তুমি পাও, এখান থেকে তুমি ডেরিভেটিভ করে তুমি মিন আর ভেরিয়েন্সগুলো বের করতে পারছো কিনা সেটা একবার চেক করে নেবে, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রেই এই জিনিসগুলো চেক করে নেবে, তাহলে তোমাকে ফুল প্রুফ তুমি পেয়ে যাবে। নেক্সট হচ্ছে মিডিয়ান। মিডিয়ান মানে কি? মিডিয়ান হচ্ছে যে এমন একটা পয়েন্ট যার বাঁ দিকে অর্ধেক ডান দিকে অর্ধেক প্রবাবিলিটি থাকবে, ঠিক আছে। সো এটাকে ডিফাইন করা হচ্ছে এইরকম, সেই এক্স পয়েন্টটাকে নেওয়া হচ্ছে যার বাঁ দিকে মানে এক্স মাইনাস জিরো লেস দেন ইকুয়ালস টু, মানে এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, এক্স মাইনাস জিরো লেস দেন ইকুয়ালস টু হাফ আর এফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু হাফ। স্ক্রিনটা দেরিতে আসছে, কিছু করার নেই, আজকে একটু ওইভাবে ম্যানেজ করো। হ্যাঁ এখনো আসেনি না, চলে আসবে চলে আসবে। এটা ইন্টারনেটের সমস্যার জন্যই হয়তো হয়। হ্যাঁ এই চলে এসছে। তো যাই হোক, মিডিয়ান মানে এটা মনে রাখবে। আর ইউনিকনেস অফ মিডিয়ান মানে মিডিয়ান সবসময় একটা র্যান্ডম ভেরিয়েবলের ইউনিক পাওয়া যায় না আর কি। তো এই ডেফিনেশন থেকে ফলো করলে দেখা যাবে যে মিডিয়ান কিন্তু ইউনিক নয়। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই এক্সাম্পল অনুযায়ী তোমরা দেখে নিতে পারো। তারপরে মিডিয়ান অফ এ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, ইফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড সিমেট্রিক অ্যারাউন্ড এম দেন মিডিয়ান ইজ অলসো এম, ঠিক আছে। এই জেডটা এখানে ভুল করে পড়ে গেছে। আচ্ছা সিমিলারলি দেখো যে যদি আমরা অ্যাবসোলিউট মোমেন্ট ক্যালকুলেশন করি, অ্যাবসোলিউট মোমেন্ট ইজ মিনিমাম অ্যাবাউট দ্য মিডিয়ান, ঠিক আছে। অ্যাবসোলিউট মোমেন্ট আমরা মিডিয়ানের রেসপেক্টে যদি নিই তাহলে সেটা মিনিমাম হয়, এখানে কিন্তু মিন নয়। হ্যাঁ, তো এই কোশ্চেনটা যদি তোমাদের পরীক্ষাতে থাকে, তোমাদের বেশিরভাগ জনই কিন্তু মানে গেস যদি করে কেউ করতে চায় তাহলে কিন্তু মিন অ্যান্সার করে দেবে, কিন্তু এটা না। অ্যাবসোলিউট মোমেন্টটা মিনিমাম হয় যদি অ্যারাউন্ড মিডিয়ান হয়, ঠিক আছে। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য দেখছো একদম ইয়ে করে দিয়েছি, একদম স্টার দিয়ে দিয়েছি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কোয়ান্টাইল বা পার্সেন্টাইল, যেটা অনেক সময় পরীক্ষাতে আসে আর কি, মানে পরীক্ষার রেজাল্ট দেয় না, তো পার্সেন্টাইলে দেয়। তো এখানে কোয়ান্টাইল আর কোয়ার্টাইল আর একটা হচ্ছে পার্সেন্টাইল, এই তিন রকম কনসেপ্ট কিন্তু এখানে বলতে পারো। সো কোয়ান্টাইল জিনিসটা কি? কোয়ান্টাইল মানে হচ্ছে যে কোনো রিয়াল নাম্বারের জন্য করা হচ্ছে। দেখো পি 0 to 1 এর মধ্যে যদি থাকে তাহলে দ্য কোয়ান্টাইল অফ অর্ডার পি, সেটাকে ডিনোট করা হচ্ছে যাই পি। সেটা হচ্ছে যে একদিকে তোমার মানে এই যে ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে, ধরো এই পয়েন্টটা যদি আমি বলি তাহলে যাই পি, এটা হচ্ছে যাই পি, তাহলে এর বাম দিকে মোটামুটি পি পি পরিমাণ এরিয়া থাকতে হবে, ঠিক আছে। সো এইটাই মোটামুটি ধরে রাখতে পারো। সো আর মানে এই পয়েন্টের প্রবাবিলিটি মানে এই পয়েন্টের এই ভ্যালু ফাংশনাল এই
তোমার কি বলে ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়ালস টু পি হচ্ছে, মানে ঠিক আছে, আর ঠিক তার আগে মানে যে লিমিটিং ভ্যালুটা লেস দেন ইকুয়ালস টু পি হচ্ছে। তার মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, এই পয়েন্টে এক্স্যাক্টলি পি হবে ভ্যালুটা। কন্টিনিউয়াস যদি হয় তাহলে এই পয়েন্টে যাই পি পয়েন্টে এক্স্যাক্টলি পি হচ্ছে, মানে যে পয়েন্টে পি সংখ্যক পি পরিমাণ আছে। পিটা কি 0 থেকে 1 এর মধ্যেকার একটা ভ্যালু, যেমন ধরো এটা হচ্ছে 1/4 হতে পারে। সো পি যদি এখানে 1/4 হয়, মানে 1/4টাকে বলা হচ্ছে আবার Q1। সো 1/4 যদি আমি নিই সেটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। কোয়ার্টাইল মানে হচ্ছে কোয়ার্টাইল, কথার অর্থই হচ্ছে 1 কোয়ার্টার, মানে 1/4। কোয়ার্টার মানে কি 1/4 বোঝায়, 4 ভাগের 1 ভাগ। তো 4 ভাগের 1 ভাগ প্রবাবিলিটি যেখানে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে 1 কোয়ার্টাইল। ঠিক আছে, তার মানে যাই 1/4 ইজ সেম অ্যাজ Q1, এটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। Q2টা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, তার মানে দ্যাট ইজ দ্য মিডিয়ান, এটাকে বলা হচ্ছে মিডিয়ান বেসিক্যালি। সেকেন্ড কোয়ার্টাইল ইজ নাথিং বাট দ্য মিডিয়ান। আর থার্ড কোয়ার্টাইল মানে 75% প্রবাবিলিটি আছে, সেটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল, সরি সেকেন্ড কোয়ার্টাইল, সরি এটা থার্ড কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল হচ্ছে মিডিয়ান। ওকে, আচ্ছা এবার যদি চলে আসে পার্সেন্টাইলে। পার্সেন্টাইল মানে এবার ওই 100 ভাগ, মানে পুরোটাকে 100 ভাগ করা হলো। সো 99 পার্সেন্টাইল মানে কি, মানে 99 ভাগ প্রবাবিলিটি এদিকে চলে এসছে, তার মানে কি 0.99। ঠিক আছে, তাহলে যাই 0.99টাই হচ্ছে তোমার 99 পার্সেন্টাইল। এই হচ্ছে ব্যাপার। মোড মানে যেখানে তোমার হাইয়েস্ট প্রবাবিলিটি ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর যদি তোমার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল থাকে তাহলে তার ডেন্সিটির ভ্যালুটা হাইয়েস্ট ভ্যালুটা নিতে হবে, সেটা এজ এ মোড হিসাবে। তাহলে মিন হয়ে গেল, মিডিয়ান হয়ে গেল, মোড হয়ে গেল, কোয়ান্টাইল হয়ে গেল, কোয়ার্টাইল হয়ে গেল। ঠিক আছে, আরেকটা থাকে কোয়ার্টাইল রেঞ্জ। কোয়ার্টাইল রেঞ্জ যদি বলা হয় তাহলে এই Q1 আর Q3 এর মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হচ্ছে কোয়ার্টাইল রেঞ্জ। জাস্ট লিখে রাখি, কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার মোটামুটি কনসেপ্ট। মিডিয়ানটা আরেকবার বলবেন একটু, মিডিয়ানটা? মিডিয়ান মানে হচ্ছে অর্ধেক প্রবাবিলিটি কোথায় ক্রস করছে আর কি। ঠিক আছে, হাফ, তার বাম দিকে হাফ, ডান দিকে হাফ, এরকম মাঝামাঝি জায়গাকে বলা হচ্ছে মিডিয়ান। কথাটা বোঝা গেল? ঠিক আছে, চলো।